ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। ডাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা, বলছে বিএনপি। ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দেখছে জামায়াত। এবং এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিইসির, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ। জনপদের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছুটির দিনেও জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছে নানা প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। আজ আমরা কথা বলবো, প্রার্থীদের ভাবনা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে আসলে এই ভাবনাগুলো শেয়ার করার জন্য উপস্থিত হয়েছেন স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী তাহমিদ আল মোদাসসির চৌধুরী। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ। আমরা প্রথমেই শুরু করতে যাই তাহমিদ আল মোদাসসির চৌধুরী। আপনাকে প্রথমেই আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রচুর ব্যস্ততার মধ্যে প্রচারণার ফাঁকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে শুরু করতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রচারণার আগে থেকেই এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের একটি প্রশ্ন আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আবার প্রতিটি প্যানেলেই প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছে। সব মিলিয়ে এবারে নির্বাচনটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশাসনের কাছ থেকে আমরা প্রথমেই যদি দেখি যে এখানে আসলে নির্বাচনের আচরণবিধির ব্যাপারে যে ধরনের সতর্কতা থাকা দরকার ছিল বা যে ধরনের স্ট্রিক্টনেস থাকা দরকার ছিল, সে ধরনের স্ট্রিক্টনেস আমরা লক্ষ্য করতে পারি নাই। আমরা প্রথম থেকেই দেখছি যে যখন বিভিন্ন প্যানেলগুলো মানে বিভিন্ন ছাত্র সংগঠন কর্তৃক সমর্থিত প্যানেলগুলো যখন আচরণবিধি ভঙ্গ করা শুরু করে, তখন প্রশাসন সেখানে অনেক বেশি নির্বিকার ছিল এবং তারা সেটাকে এক প্রকার প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি ফজিলাতুন্নেসা মুজিব হলে যখন এক দল শিক্ষার্থী তারা লেটে মনোনয়নপত্র উত্তোলন করতে যায়, তখন যখন শিক্ষার্থীরা সেখানে বাধা দেয়, সেখানে প্রশাসন তাদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় এবং এর মাধ্যমে যারা আসলে নির্বাচন বিধি ভঙ্গ করছে তাদেরকে এক প্রকার উৎসাহ প্রদান করা হয়। এবং তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন বিধি ভঙ্গের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অনেকের মধ্যেই। এবং এটার বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি যে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে। এখানে প্রশাসনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে, আদৌ প্রশাসনের এগুলো ঠিক করার মতো যোগ্যতা আছে কিনা। আমরা যারা এই নির্বাচনী আচরণবিধি মেনে চলছি তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ এবং আমরা সততার জন্যই আজকে বঞ্চিত হচ্ছি এবং আমরা ফেয়ার প্লে গ্রাউন্ডটা হারাচ্ছি, নষ্ট করছি। মায়েদ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। প্রচুর ব্যস্ততা প্রচারণার সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। শুরু করতে চাই ঠিক তাহমিদকে যে প্রশ্নটি করেছিলাম সেটি দিয়েই, যে আসলে প্রথম থেকেই একটি বিশ্বাস অবিশ্বাসের অবস্থা বিরাজ করছে। প্রথম থেকে আপনারাও অভিযোগ করছেন, আপনাদের প্রতিপক্ষ প্যানেল থেকে অভিযোগ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, পাশাপাশি আপনাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে এবং আপনারাও আচরণবিধি লঙ্ঘন করছে, অন্যরা সেটি বলছেন। এটি আসলে কেন? আসলে নির্বাচনের মধ্যে একটা বড় কর্মযজ্ঞের মধ্যে আসলে এই ধরনের অভিযোগ অনুযোগ থাকবেই আমি মনে করি, কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সহনশীলতা, সেই সহনশীলতাটাই আমাদেরকে একটা সুষ্ঠু ডাকসু বা নির্বাচনের দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। আমরা নির্বাচনের প্রস্তুতির পূর্ব থেকেই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আমরা বলেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মনে করে যে ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময় থেকেই প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের উপর কিছু অভিযোগ এসেছে এবং এই সব অভিযোগের নানা ব্যাখ্যা আছে, কিন্তু সব ব্যাখ্যার ঊর্ধ্বে সবগুলো ঘটনারই আমি বলতে পারি কোন ঘটনা কী কারণে হয়েছে। কিন্তু এর সব কিছুর বাইরেও আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আমাদের দ্বারা যে নিয়ম ভঙ্গ হয়েছে তার জন্য তো আমরা অবশ্যই অনুতপ্ত। আমরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ জানাই, যদি আমাদের বিপক্ষে কোনো ধরনের স্টেপ নেওয়া হয় আমরা সেটা মাথা পেতে নেব। কিন্তু আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা একটা বড় সংগঠন, অনেক কর্মী এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিধিটা অনেক বৃহত্তর পর্যায়ে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমাদের কর্মীদের দ্বারা কিছু ধরনের ভুল ত্রুটি হবেই, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা সেটাকে কোনো ধরনের স্পেস দেব না এবং আমরা নিজেদের সংশোধন করেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকব। আপনি বলছিলেন একটি গ্রুপকে প্রশাসন আসলে বেশি স্পেস দিচ্ছে বা তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, সেই গ্রুপটি আসলে কারা বা কেনই তাদের প্রতি এই ধরনের আসলে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণ বলে আপনার কাছে মনে হয়? 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নেতা প্রোটোকল দিতে দেখেছেন, তার পরিচয় প্রকাশের পূর্বে থেকেই। পরবর্তীতে ছাত্ররাই তার পরিচয় প্রকাশ করে এবং প্রকাশিত হয় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম, এবং তার পরবর্তীতে বিভিন্ন হলে যে ব্যাচ প্রতিনিধির মাধ্যমে হল নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই ব্যবস্থাও শিবিরেই পরোক্ষভাবে শিবিরের নিয়ন্ত্রণেই ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম দিকে এসে সেগুলোকে আংশিক মৌন বৈধতা দেওয়ার চেষ্টা করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদ করে। সেখানে লেভেল একটা ডাকসু নির্বাচনের যে আওয়াজ ছিল, সেই আওয়াজের জায়গা থেকে যে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার যে সেই কর্মযজ্ঞের মধ্যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে যে হল দখলের যে প্রবণতা, হলে অবস্থান নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতায় বিশ্ববিদ্যালয় ফুয়েল দিয়েছে, মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ওই নির্দিষ্ট হলে অবস্থান নেওয়ার জন্য সহযোগিতা করেছে। আপনি দেখবেন গভীর রাতে, যেখানে মেয়েরা দিনের বেলায় অন্য হলে প্রবেশ করতে পারেন না, সেখানে গভীর রাতে 1টার পরেও একজন শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন, নির্বাচনের প্রার্থী হলে প্রবেশ করে নিজের নির্বাচনের। তিনি তো আসলে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। আমি বলতেছি, কিন্তু আপনি না, অন্য ভুলগুলো নিয়ম ভাঙার সাথে এটা কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। মনে করেন আমাকে বলা হয়েছে যে 5 জন নিয়ে আমি কোথাও যেতে পারবো না, কিন্তু আমার তো একটা হলে 10 জন কর্মী আছে, আমাদের 13 জনের প্যানেল আছে। আমি যদি যাই ওইখানে আমার কাছে আসলে ওইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করে না, কিন্তু একটা নারী হলে প্রবেশের জন্য কিন্তু প্রশাসনের অনুমতি লাগে। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কিন্তু উমা ফাতেমা সেই নিয়মটা ভঙ্গ করেছেন। সে ক্ষমা চেয়েছে, জন্য আমি আলোচনাটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না। আমি চাচ্ছি যে বলছি অনেকেই ভাঙছে। তো আপনার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনের বাইরে কিন্তু শতাধিক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী বিধি ভঙ্গ করে তাদের ব্যানার পোস্টার ফেস্টুন ঝুলিয়েছেন। তো এই সব চলমান আছেই, কিন্তু আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে একটা অংশকে সহযোগিতা করে আসছেন। এবং আমি যদি ছাত্র শিবির সম্পর্কে আরও একটা তথ্য বলি, যে ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন রাজাকার বলে সম্বোধন করে ফেসবুক পোস্ট করেন এবং সেই ব্যক্তিকে কিন্তু শিবির তার প্যানেল থেকে সদস্য হিসেবে মনোনয়ন দেয়। এই ধরনের একটা মেজর অকারেন্সের জন্য, মানে সমস্যার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই প্যানেল বা ওই ব্যক্তির প্রতি ন্যূনতম কোনো স্টেপ গ্রহণ করেনি। তো আমরা তো বলতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ধরনের জন্য বায়াসড আচরণ করছে। আপনার কাছে আবারও আসবো। তাহমিদ, আপনার কাছে যেতে চাই। এই 5 আগস্ট পরবর্তী সময়ে এখনও পর্যন্ত বিভাজন এবং কাদা ছোড়াছুড়ির যে একটি অবস্থা, সেই কাদা ছোড়াছুড়ির অবস্থা কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এখনও আমরা দেখছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে কাদা ছোড়াছুড়ির অবস্থা, এটাতে আসলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা বা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটার সঙ্গে আসলে এটা সাংঘর্ষিক কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে প্রথমত আমি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কি না এটার উত্তর দেওয়ার আগে আমার কাছে মনে হয় এখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্য কি হবে সেই জিনিসটা বোঝাটা বেশি জরুরি। আমরা ছাত্র সংগঠনগুলোর যে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা নতুন রাজনীতির কমিটমেন্ট ছিল যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে আনবো এবং ক্যাম্পাসগুলোতে রাজনীতিটা হবে অনেক বেশি কনস্ট্রাকটিভ, জ্ঞানভিত্তিক, আইডিয়া নির্ভর। সেই জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন মিজারেবলি ফেল করছে এবং এই ছাত্র সংগঠনগুলো আপনি এখনও দেখেন, আপনি যখন ডাকসু বিতর্কটা আনেন তখন কিন্তু যতটা না বিতর্ক হয় আমি স্টুডেন্টদের জন্য কোন ইনোভেটিভ জিনিসটা আনবো, তার থেকে বেশি বিতর্ক হয় আদর্শিক, যে ছাত্র দলের পক্ষে যাবে নাকি সেটা শিবিরের পক্ষে যাবে নাকি সেটা অন্য কারো পক্ষে যাবে। এখানে এই সমস্যা থেকেই আমরা কিন্তু এখন পর্যন্ত বের হতে পারছি না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্যটা
আবারও সেই ক্যাম্পাসে মারামারি হানাহানির দিকে যাচ্ছে। এটা পজিটিভ কিংবা এটা এখন পর্যন্ত অভ্যুত্থানের স্পিরিট যে আমরা এটাকে এখন পর্যন্ত টেবিল টকের মধ্যে সীমাবদ্ধ করতে পেরেছি। কিন্তু আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে এবং সেখানে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে বা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ট্যাগিং বা আদারাইজেশন হচ্ছে, সেখান থেকে এটা খুবই স্পষ্ট যে এটা শুধুমাত্র টেবিল টকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং এটা আস্তে আস্তে হানাহানির দিকে যাবে। এবং তখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কেন আসলে এখানকার যে স্টুডেন্টরা আছে তারা রাজনীতি ভয় পায়। আমরা শুরু থেকেই 5ই আগস্টের পর থেকেই আমাদের একটা নতুন মটো ছিল, একটা জায়গা ছিল যে আমরা রাজনীতিটাকে কেমন করব, কিভাবে সাজাবো। কিন্তু সেই জায়গা থেকে আমাদের রাজনীতিটা হয়ে গেছে শুধুমাত্র প্রতিহিংসার, যে আমরা কিভাবে অন্যকে অ্যাটাক করব, কিভাবে অন্যকে ঘায়েল করব, আমার কনস্ট্রাকশনটাই নাই। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং যখন এই সমস্যাটা থাকবে তখন সেখানে আসলে তৃতীয় পক্ষের সুযোগ নেওয়াটার জায়গাটা অটোমেটিক তৈরি হবে। কারণ আপনার ক্যাম্পাসে যখন আসলে কেওয়াজ থাকে, সেই কেওয়াজটাকে যে কেউ সুযোগ নিতে পারে। শুধুমাত্র আপনাকে তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে যখন সময়টা আসবে তখনই আমি এখানে ঢুকবো। এবং অলরেডি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের সমর্থিত একটি প্যানেল দেওয়া হয়েছে এবং সেই প্যানেলে স্বতন্ত্র হিসেবে ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে প্রত্যেকটা পদেই বিভিন্ন ক্যান্ডিডেট আছে। তো আমরা এখন পর্যন্ত সেই ডিসকাশনেই যাইতে পারিনি যে আসলে এখানে কারা কারা এরকম হতে পারে, বা আমাদের এখানে যারা প্রার্থী হয়েছে তাদের ব্যাপারে যে আমাদের রিগোরাস স্টাডি থাকা দরকার ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা দরকার ছিল, সে ব্যাকগ্রাউন্ডগুলো পর্যন্ত আমরা জানতে পারছি না। কারণ আমরা হচ্ছে শুধুমাত্র এরকম কিছু ডিবেটের মধ্যে এখন যারা ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যকার কিছু সিলি বিষয় নিয়ে আমরা হচ্ছে তর্ক বিতর্কে যুক্ত আছি। এবং এটার কারণে একদিকে যেমন স্টুডেন্টরা তাদের যে রাইটসগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার ছিল, স্টুডেন্টদের জন্য আমি কি নতুন ইনোভেটিভ জিনিস আনতে পারছি সেগুলো নিয়ে কথা বলা দরকার ছিল, সেগুলো নিয়ে আমি কথা বলতে পারছি না। আমার কথাটা শুধুমাত্র ওই একটা ডিবেটের মধ্যেই থেকে যাচ্ছে, একটা বাইনারির মধ্যেই থেকে যাচ্ছে, আমি কি অমুক দল না তমুক দল, এর মধ্যেই থেকে যাচ্ছে। তাহমিদ, আপনার কাছে আবার আসবো। আমি একটু মায়েদের কাছে যেতে চাই। মায়েদ, তাহমিদ যেটি বলছিলেন আসলে আপনাদের ট্যাগিং এবং ফ্রেমিংয়ের কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে কিনা, এবং আপনারা তাদেরকে কেনই বা আসলে এই সুযোগটি দিচ্ছেন ট্যাগিং ফ্রেমিং করে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে ধরনের চরিত্র ধারণ করে, চিন্তা লালন করে, সেই লালনের জায়গা থেকে আমাদের আদর্শ নিয়ে কথা বলতেই হয়। আদর্শ ব্যতীত আমরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত এবং ভবিষ্যৎকে পর্যালোচনা করতে পারি না, আমরা ভবিষ্যতের ডেস্টিনেশন বা গন্তব্য নির্ধারণ করতে পারি না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদর্শিক আলোচনা চলবেই। আদর্শিক আলোচনা যারা চাইবে না তারা, আমি মনে করি যে একটা নির্দিষ্ট চিন্তাভাবনা ধারণ করে, যাদের অতীত কলঙ্কিত বা কলুষিত, তারাই চাইবে না যে অতীত নিয়ে আলোচনা হোক বা তাদের আদর্শ বা চেতনার শিক্ষার্থীরা জানুক। দেখেন, আপনার 10 জন প্রার্থী নির্বাচন করবে, সেই 10 জন প্রার্থীর সবাই বলবে যে আমি ভালো কাজ করব। ঠিক আছে, যে কেউ কতটা গভীরভাবে কোনো বিষয় পর্যালোচনা করে তার ভবিষ্যৎ নির্ধারণ করছে বা চিন্তাকে উপস্থাপন করছে একটা বিষয়, কিন্তু এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যে আসলে আমি ভুলে গেছি যে আমার প্রশ্ন কি ছিল। ফ্রেমিংটা আসলে কেন করছেন, আসলে বিভাজনটা করে আসলে কেন তৃতীয় পক্ষকে সুযোগটা দিচ্ছেন সেই স্পেসিফিক? আমিও অতীত নিয়ে বলতেছিলাম যে অতীত নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা আমার মধ্যে থাকবেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং ক্যাম্পাস একটা প্রগতিশীল চরিত্র লালন করে। সেই প্রগতিশীল চরিত্র নিয়ে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অবশ্যই আমাদের আলোচনা করতেই হবে অতীত নিয়ে। এবং আমরা ট্যাগিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ অতীতে ট্যাগিং করেছে এবং আমরা বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ বিদ্যমান আছে সেখানে গণতান্ত্রিক পরিবেশে আমরা সবাই উন্মুক্তভাবে রাজনীতি করছি, কিন্তু অনেকেই নিজেদের পরিচয় প্রকাশ না করেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই কারণে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে, তাদের অপরাধগুলো শিক্ষার্থীরা চিহ্নিত করতে পারছে না। অনেক শিক্ষার্থী, আপনি অনেকের কাছে প্রশ্ন শুনবেন যে আসলে আপনি যে ওই দল করেন তো আমি বুঝতে পারি না, কিন্তু আপনি কিন্তু একটা দলের পক্ষে সার্ভ করছেন, কিন্তু সে নাম প্রকাশ করছে না, তো আবার কমিটিও প্রকাশ করা যাচ্ছে না বিভিন্ন সংগঠনের। তো এই সব কারণে আসলে সমস্যা আছেই। সুতরাং এটা ট্যাগিং না বললেও একটা মানুষের মধ্যে ধারণা আছে। কিন্তু আমি মনে করি যে এখন আর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা আছে, সেই সচেতনতার জায়গা থেকে ক্যাম্পাসের ট্যাগিং রাজনীতির মাধ্যমে কাউকে দমন পীড়নের কোনো সুযোগ নেই। আপনার কাছে আসবো। তাহমিদ, আপনার কাছে একটু যেতে চাই। আপনি একটি ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আপনাদের ছাত্র সংগঠনের একটি প্যানেল রয়েছে এবং আপনি স্বতন্ত্রভাবেও আসলে নির্বাচন করছেন সবশেষ, এবং আপনার পদে আপনাদের সংগঠন করাই আসলে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আপনার নির্বাচিত হওয়াটা কতটা চ্যালেঞ্জ হবে এবং কেন আসলে ভোটাররা আপনাকে বেছে নেবে? আচ্ছা, আমি এই উত্তরটা দেওয়ার আগে একটু হচ্ছে মায়েদের কথায় আসি। তিনি আসলে, আমি যখন বলি যে আসলে এখানে আমার আদর্শিক ডিবেটটা থাকবে কি থাকবে না, বিষয়টা আসলে এখানে না। আদর্শিক ডিবেট অবশ্যই থাকবে এবং
আপনার একটা নির্দিষ্ট আদর্শ থাকবে, নির্দিষ্ট আদর্শ কেন্দ্রিক আপনি রাজনীতিটা করবেন। কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ে আপনার কাছে স্টুডেন্টদের রাইটসের থেকে আপনার হচ্ছে অন্যের আইডিওলজিটা ডিবাং করাটা, যখন আপনার পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়াটা আপনার কাছে মেইন প্রায়োরিটি হয়ে যায়, তখন আপনার আদর্শ নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আপনার আদর্শ যদি হয় অন্যকে ট্যাগিং করা, ফ্রেমিং করা, তাহলে আপনার আদর্শকে আমি অবশ্যই বলবো যে এই আদর্শ আপনাকে ছাড়তে হবে, এই আদর্শের রাজনীতি আপনারা ছাড়তে হবে। তো এখানে আসলে যে ডিবেটটা আসলে তারা শুরু করেছেন, সেই ডিবেটের এন্ডিংটা কোথায় হবে এটা হচ্ছে তারা জানেন না। সমস্যাটা হচ্ছে এখানে। এবং এইটার পরিণতি যে ক্যাম্পাসে আমরা যেটা দেখেছি যে বিগত সময়গুলোতে ক্যাম্পাসে আসলে হানাহানি, মারামারি, কাটাকাটি ছাড়া আর অন্য কিছু ছিল না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা রাজনীতিকরণ বলতে এমন একটা জায়গা চিন্তা করে যে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কাজ না, শুধুমাত্র রাজনীতিটাই কাজ। আমাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, এই ছাত্র রাজনীতি থাকা উচিত, কিন্তু সেই ছাত্র রাজনীতিটা শুধুমাত্র জাতীয় রাজনীতি কেন্দ্রিক হওয়া উচিত না। এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে শিক্ষার সংস্কার, গুণগত পরিবর্তন থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয় নিয়ে রাজনীতি হতে পারে। এটাই হচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত পরিষ্কার না। সমস্যাটা এখানে। এর পরবর্তীতে আসি যে দেখেন, আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং এখনও আছি। সামনে থাকবো কিনা সেটা জানি না, বাট এখনও আছি। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠন। আপনার আলোচনাটি আমরা শুনবো, আমরা বাকি অংশটুকু একটু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে চাই। ডাকসু নির্বাচনের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। কাল চাকসু নিয়ে থাকছে আলোচনা। দেখছেন জনপদের সময়ে। ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার সহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয়, এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতির প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিন বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অপচেষ্টা বলছে বলে মন্তব্য করেন। তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা, উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে অপরাধী হিসাবে তারা নামকরণ করছে। বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে? অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মত থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সর্বোপরি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড।
মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে 93 রোহিঙ্গা সহ 122 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা হয় 19টি ট্রলার। কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি জলসীমা অতিক্রম করে মাছ ধরার প্রবণতা বেড়েছে। এতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই ট্রলার সহ জেলেদের অপহরণ করছে। জনপদের সময় পিরোজপুরে ওয়ার্ড বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়েছে অভিযুক্ত রুবেল। পুলিশ জানায়, সকালে ভান্ডারিয়া উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় ভাটিয়াবাড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টুর সঙ্গে একই এলাকার রুবেলের কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে ঝন্টুকে ছুরিকাঘাত করে রুবেল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। দেখছেন জনপদের সময়। খুলনায় প্রায় 3 মাস ধরে পানির নিচে কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। জেলার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকায় নেই পানি নামার পথ। এর মধ্যে আবার কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত। প্রায় 3 মাস ধরে পানির নিচে পুরো এলাকা। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন এলাকাবাসী। ভেসে গেছে মাছের ঘের। বিভিন্ন চর্ম ও পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। জনপদের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। জাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা, বলছে বিএনপি। ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দেখছে জামায়াত। এবং এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা ইসির, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।